বাংলাদেশে ২০০২ সালে প্রথম মানি লন্ডারিং আইন প্রণীত হয়। আজকে বন্ধুরা আমরা সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। ২০০২ সালে প্রণীত মানি লন্ডারিং আইনটি কেমন ছিল এবং এটা কি, সেটার ধরনই বা কেমন ছিল। সত্যিকার অর্থে ২০০২ সালে মানি লন্ডারিং প্রতিরোধ আইন, যেটা ২০০২ সালের এপ্রিলের ৭ তারিখে বাংলাদেশের রাষ্ট্রপতির অনুমোদন ক্রমে অনুমোদিত হয় এবং আইন হিসেবে প্রণীত হয়, এটাই মানি লন্ডারিং আইন ২০০২ হিসাবে পরিগণিত আছে। এটা ২০০২ সালের ৭ নম্বর আইন এবং এই আইনটি ২০০২ সালের সংবিধানের সংযুক্ত ৭ নম্বর আইনটি মানি লন্ডারিং আইন হিসেবে আমাদের সাথে আমরা জানি বা পরিচিত আছে। এই আইনের সংজ্ঞা অনুসারে, মানি লন্ডারিং এর যে আইন, এই আইনের সংজ্ঞা অনুসারে প্রথমে কতগুলো নির্দিষ্ট বিষয়ে আমাদেরকে অবগত হতে হবে। আগেই বলে নি, আজকে আমরা মানি লন্ডারিং এর ২০০২ কেন আলোচনা করছি। অ্যাকচুয়ালি বাংলাদেশের মানি লন্ডারিং এর গতি প্রকৃতি যদি সঠিকভাবে বুঝতে হয়, তাহলে মানি লন্ডারিং এর আদতে কখন থেকে কার্যক্রম সেন্ট্রাল ব্যাংক আমাদের বাংলাদেশে শুরু হয়েছিল এবং সেটা কোন ইনফ্রাস্ট্রাকচারে শুরু হয়েছিল বা অবকাঠামোতে শুরু হয়েছিল, সেটা জানা অত্যন্ত জরুরি। তারই ধারাবাহিকতায় মানি লন্ডারিং আইন ২০০২ সম্পর্কে সাধারণ জ্ঞান থাকা আমাদের প্রত্যেকটি প্রফেশনালস, শিক্ষার্থী অথবা নতুন করে আমরা যারা জানতে চাই, তাদের অবগত থাকা প্রয়োজন বলে আমি মনে করি। চলুন, সংজ্ঞায় কি বলা আছে। অবৈধ পন্থা অর্থ কোনো আইন, বিধি বা প্রবিধান দ্বারা স্বীকৃত নয় এমন কর্মকাণ্ডকে অবৈধ পন্থা বলে। অপরাধ বলতে আইনের অধীনে, যে কোনো আইনের অধীনে যে কোনো অপরাধকে বলা হয়। আদালত বলতে মানি লন্ডারিং এর জন্য গঠিত আদালতকে বোঝানো হবে। আর্থিক প্রতিষ্ঠান বলতে ১৯৯৩ সালের ২৭ নম্বর আইনের ধারা ২ খ বর্ণিত সংজ্ঞায়িত আর্থিক প্রতিষ্ঠানকে বোঝাবে, যেমন ব্যাংক, বীমা বা অন্যান্য ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনকে বোঝানো হবে। দেওয়ানি কার্যবিধি বলতে কোড অফ সিভিল প্রসিডিউরের ১৯০৮ সালের অ্যাক্ট ৫ কে বোঝাবে। অর্থাৎ ১৯০৮ সালের অ্যাক্ট ৫ যেই প্রসিডিউর রয়েছে সেটাকে দেওয়ানি কার্যবিধি বোঝাবে। দায়ের আদালত অর্থ ফৌজদারি কার্যবিধি সেকশন ৬ উল্লেখিত কোর্স অফ সেশনকে বাংলাদেশ ব্যাংক বলতে বাংলাদেশ সরকারের ১৯৭২ সালের বাংলাদেশ ব্যাংক অর্ডারে পিও ১২৭ অফ ১৯৭২ এর অধীনে স্থাপিত বাংলাদেশ ব্যাংককেই বোঝাবে। বন্ধুরা, বলে রাখা এখানে প্রয়োজন, ২০০২ সালে ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বা বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট গঠিত হয়নি। বাংলাদেশ ব্যাংকই মানি লন্ডারিং এর তত্ত্বাবধান বা তদারকির দায়িত্ব প্রাপ্ত হয়। ব্যাংক অর্থ ব্যাংক কোম্পানি আইন ১৯৯১ এর অধীনে ধারা ৫ মূর্ধন্যতে বর্ণিত সংজ্ঞায়িত ব্যাংক কোম্পানিকে বোঝাবে। সবচেয়ে যে জিনিসটি আমাদের আজকে মানি লন্ডারিং আইন ২০০২ এর ৭ নম্বর আইন, মানি লন্ডারিং যেটা ২০০২ সালের ৭ নম্বর আইন, সেখানে যেটা বলা হয়েছে, সেখানে মানি লন্ডারিং এর সংজ্ঞা কি এটা আমাদের জানা আবশ্যক। আসলে সেই সময় মানি লন্ডারিং কে যেভাবে সংজ্ঞায়িত করা হয়েছে, সেটা আজকের দিনে মানি লন্ডারিং কে যেভাবে ২৯টি প্রেডিকেটিভ অফেন্সের মাধ্যমে একদম নির্দিষ্টকরণ করা হয়েছে সেরকম ছিল না। তাহলে কি সংজ্ঞা ছিল সেখানে? প্রথমে, মানি লন্ডারিং অর্থ হলো অবৈধ পন্থায় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আহরিত বা অর্জিত সম্পদ, ১ নাম্বার। ২ নাম্বার, বৈধ বা অবৈধ পন্থায় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আহরিত বা অর্জিত সম্পদের অবৈধ পন্থায়, সম্পদ যেভাবে অর্জিত হোক, বৈধ পন্থায় অর্জিত হোক অথবা অবৈধ পন্থায় অর্জিত হোক, সেটা যখন অবৈধ পন্থায় হস্তান্তর, রূপান্তর, স্থানান্তর অথবা গোপন করা হয়, সেটাই মানি লন্ডারিং। অর্থাৎ তাহলে সংজ্ঞার বিষয়টি ছিল শুধু অবৈধ পন্থায় অর্জিত সম্পদই মানি লন্ডারিং এর সম্পদ নয়, বৈধ পন্থায় অর্জিত সম্পদও যখন অবৈধ পন্থায় বা স্লাইলি, গোপনভাবে বা নিভৃতে অথবা চর্যবৃত্তের মাধ্যমে সম্প্রসারণ করা হবে, সেটাও মানি লন্ডারিং হিসাবে পরিগণিত হবে।
সম্পদ বলতে সাধারণত স্থাবর অস্থাবর সম্পত্তিকে বোঝায়। সুপ্রিম কোর্ট হাইকোর্ট বলতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংবিধান অনুসারে বিধিত হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের সংজ্ঞাকে বোঝায়। এই আইনের 3 নম্বর অনুচ্ছেদে বলা হয় আইনের প্রাধান্য। যখন মানি লন্ডারিং এর এই আইনটি কার্যকর হবে তখন অন্যান্য আইনগুলো এর অধীনে থাকবে, অর্থাৎ মানি লন্ডারিং আইনেরই প্রাধান্য থাকবে। তাহলে আমরা বন্ধুরা বুঝতে পারছি যে ফান্ডামেন্টালি এই আইনটি মূলত মানি লন্ডারিং এর কার্যক্রমকে নিয়ন্ত্রণ করার জন্য, যদিও সর্বোপরি কনসাইজ নয়, কিন্তু একটি নির্দিষ্ট রূপ দান করার জন্য এটাকে প্রণয়ন করা হয়েছিল এবং তৎকালীন বাস্তবতার বিবেচনায় এটি প্রণীত হয়েছিল। এই আইনের 2য় অধ্যায় বলা হয়েছে মানি লন্ডারিং প্রতিরোধে বাংলাদেশ ব্যাংকের যে দায়িত্ব কর্তব্য। অ্যাকচুয়ালি বাংলাদেশ ব্যাংকে সর্বে সর্বা অথরিটি হিসেবে মানি লন্ডারিং এর জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। সেখানে কতগুলো নির্দিষ্ট কর্মকাণ্ড বিধিত হয়েছে যেগুলো বাংলাদেশ ব্যাংক করবে। বাংলাদেশ ব্যাংকের দায়িত্ব হবে মানি লন্ডারিং অপরাধ দমন, প্রতিরোধ এবং উক্তরূপ অপরাধমূলক তৎপরতা রোধ করবার উদ্দেশ্যে মানি লন্ডারিং অপরাধ সম্পর্কে তদন্ত পরিচালনা করা, ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান বা আর্থিক কর্মকাণ্ডের সহিত জড়িত অন্যান্য সংস্থার কার্যতৎপরতা তদারকি ও পর্যবেক্ষণ, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান বা আর্থিক কর্মকাণ্ডের সহিত জড়িত অন্যান্য সংস্থার নিকট হইতে মানি লন্ডারিং সম্পর্কিত বিষয়ে কোনো প্রতিবেদন আহ্বান বা সংগ্রহ করা। দফা গ এর অধীনে, মানে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান হতে যে রিপোর্ট সে পাবে এর অধীনে প্রাপ্ত প্রতিবেদন পর্যালোচনা বা তদনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা, ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান বা আর্থিক কর্মকাণ্ডের সহিত জড়িত অন্যান্য সংস্থার কর্মকর্তা ও কর্মচারীদের প্রশিক্ষণ প্রদান এবং এই আইনের উদ্দেশ্যে পূরণকল্পে অন্যান্য কার্যক্রম সম্পাদন। এইটুকু থেকে আমরা যেটা বুঝতে পারি এই আইনের, সেটা হলো সাধারণত মানি লন্ডারিং কে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে সম্যক জ্ঞান ছড়িয়ে দেয়া, সচেতনতা বৃদ্ধি করা, রিপোর্টিং সংস্থা হিসেবে রিপোর্ট তৈরি করা এবং সন্দেহজনক মনে হলে সে সকল কোনো কোনো সন্দেহজনক সংস্থাকে মানি লন্ডারিং এর আওতায় নিয়ে আসা ইত্যাদি ছিল আসলে মানি লন্ডারিং কার্যক্রমের এই জন্য 2য় অধ্যায়ে বিধৃত বাংলাদেশ ব্যাংকে বিধৃত যে ক্ষমতা বা বাংলাদেশ ব্যাংকে প্রদত্ত যে ক্ষমতা, সেই ক্ষমতা মানি লন্ডারিং এর এই যে প্রাপ্তি বা ফাইন্ডিংস সেগুলোকে ইমপ্লিমেন্ট করার জন্য এটার 2য় অধ্যায়ে 5 নম্বর অনুচ্ছেদে বলা হয় তদন্তের ক্ষমতা। বাংলাদেশ ব্যাংক অথবা বাংলাদেশ ব্যাংকের নিকট হতে যে ক্ষমতাপ্রাপ্ত কোনো ব্যক্তি এই আইনের অধীনে কোনো অপরাধ বা সংশ্লিষ্ট অন্যান্য বিষয় তদন্ত করতে পারবেন এবং তদন্তের উদ্দেশ্যে কোন স্থানে প্রবেশের প্রয়োজন হলে তিনি নির্ধারিত পদ্ধতি অনুসরণ করে উক্ত স্থানে প্রবেশ করতে পারবেন। প্রশ্ন হলো বাংলাদেশ ব্যাংক ক্ষমতা প্রদান করবে, অর্থাৎ আইন শৃঙ্খলা বাহিনী বা অন্য কোনো ইন্টেলিজেন্স ইউনিট অথবা কোনো তদন্তকারী সংস্থা বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা পেলে বা রিপোর্ট পেলে সেখান থেকে নির্দেশিত হলে তারা কোনো অপরাধের জন্য তদন্ত করতে পারবেন এবং সেখানে তারা কি করতে পারবেন, মানি লন্ডারিং এর তথ্য উদ্ঘাটন এবং অন্যান্য সংশ্লেষণ, বিশ্লেষণ এবং অপরাধীকে শাস্তি প্রদানের মতো ব্যবস্থা গ্রহণ করতে পারবে। কোন অপরাধ তদন্তের ক্ষেত্রে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফৌজদারি কার্যবিধির 5 নং আইনের অধীনে যে ক্ষমতা প্রয়োগ করতে পারবেন এই আইনের অধীনে অপরাধ তদন্তের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক অথবা ব্যাংকের নিকট হইতে ক্ষমতাপ্রাপ্ত এইরূপ ব্যক্তি ক্ষমতা প্রয়োগ করতে পারবেন। তার মানে বাংলাদেশ ব্যাংককে আইনি ক্ষমতাও প্রদান করা হয়। এই আইনের 3য় অধ্যায়ে মানি লন্ডারিং প্রতিরোধের আদালত প্রতিষ্ঠার কথা বলা হয়েছিল এবং প্রয়োজনে মানি লন্ডারিং এর জন্য প্রতিষ্ঠিত আদালতে অপরাধীর বিচারের জন্য সাব্যস্তকরণের জন্য বিচারিক আদালত গঠনের প্রস্তাবনা করা হয়েছে। আদালতের এখতিয়ারে কি থাকবে? এই আদালতের অধীনে অপরাধের জন্য নির্ধারিত দণ্ড আরোপ এবং উপযুক্ত ক্ষেত্রে তদন্ত আদেশ, অবরুদ্ধকরণ, প্রোকাদেশ, অর্থদণ্ড ও ক্ষতিপূরণ আদেশ বা অন্যান্য আদেশ প্রদান করতে হবে। তার মানে হলো এখানে মানি লন্ডারিং এর যে সংজ্ঞা, সেখানে আসলে অপরাধ সুনির্দিষ্ট না হওয়ায় সন্দেহজনক কোনো অপরাধকেও মানি লন্ডারিং এ ফেলে দেওয়া, অর্থাৎ এই আইনটির অপব্যবহার হওয়ার সম্ভাবনা ছিল।
তবে প্রাথমিক উদ্দেশ্য ছিল মানবিক মানি লন্ডারিংকে ব্যাপকভাবে পরিচিত করা এবং জনগণের কাছে তুলে ধরা। তারপর আদালতের এখতিয়ারে আছে, যদি এই আইনের অধীনে কোনো অপরাধের সহিত অন্য কোনো আইনে অপরাধ এমনভাবে জড়িত থাকে, ন্যায় বিচারের স্বার্থে উভয় অপরাধ বিচার একই সঙ্গে বা একই মামলার রায় প্রয়োজন হয়, তাহলে এই আইনের অধীনে অপরাধের বিচার উক্ত অন্য আইনের অধীনে অপরাধের বিচারের সাথে একই সঙ্গে উক্ত আদালতে করা হবে। অর্থাৎ অন্য আদালতেও যদি অপরাধী মানি লন্ডারিং এর সাথে সম্পৃক্ত কোনো অপরাধ হয়ে যায় বা করে থাকেন, তাহলে সেটাকে এই মানি লন্ডারিং অপরাধ আদালত যেটা গঠিত হবে সেখানেই করতে হবে। তবে শর্ত থাকে যে এই আইনের তফসিলে বর্ণিত কোনো আইনের অধীনে অনূর্ধ্ব 3 বছরের কারাদণ্ডযোগ্য অপরাধের সহিত মানি লন্ডারিং এ জড়িত থাকলে উহা এই আইনের অধীনে অপরাধ বলিয়া গণ্য হইবে। অন্য কোনো আইনে যা কিছুই থাকুক না কেন, এই আইনের অধীনে দণ্ডনীয় সকল অপরাধ বিচারার্থ গ্রহণীয়, অর্থাৎ কগনাইজেবল হবে। তার মানে হলো মানি লন্ডারিং এর আইন খারিজ করে দেওয়া যাবে এবং আদালতের কাছে এই ধরনের আইন সোপর্দ করা হলেই সেটাকে কগনাইজেন্সে নিতে হবে। বাংলাদেশ ব্যাংক অথবা বাংলাদেশ ব্যাংকের নিকট হতে ক্ষমতাপ্রাপ্ত কোনো ব্যক্তির লিখিত অভিযোগ ব্যতীত কোনো আদালত এই আইনের অধীনে অপরাধ বিচার গ্রহণ করবেন না। তার মানে যেহেতু রিপোর্টিং সংস্থা হিসেবে বাংলাদেশ ব্যাংকে ক্ষমতাপ্রাপ্ত করা হয় এবং আইনের ক্ষমতা প্রয়োগের জন্য বাংলাদেশ ব্যাংকে বিশেষ ক্ষমতা প্রয়োগ করা হয়, সেহেতু বাংলাদেশ ব্যাংক সার্টিফিকেট দিতে হবে যে আইনটির বিচার করা যাবে কি যাবে না। এই আইনের অধীনে সকল অপরাধ অজামিনযোগ্য হবে। এখানে ছিল কঠোরতা। এই আইনের অন্যান্য বিধান সাপেক্ষে অভিযুক্ত বা সাক্ষীযোগ্য কোনো ব্যক্তিকে জামিনে মুক্তি দেওয়া হইবে না, যদি তাহাকে জামিনে মুক্তি দেওয়ার আবেদন বা আবেদনের উপর অভিযোগকারীর পক্ষকে শুনানির সুযোগ দেয়া না হয় এবং তাহার বিরুদ্ধে আনীত অভিযোগ তিনি দোষী সাব্যস্ত হওয়ার যুক্তিসঙ্গত কারণ রহিয়াছে মর্মে আদালতে সন্তুষ্ট হয়, অথবা তাহাকে জামিনে মুক্তি দেওয়ার কারণে ন্যায় বিচার বিঘ্নিত হইবে না মর্মে আদালত সন্তুষ্ট না হন। এই কন্ডিশনগুলো পূরণ করতে পারলে এবং আদালতে যিনি বিচারক থাকবেন তিনি যদি সন্তুষ্ট হন, তাহলে জামিন হতেও পারে। দেওয়ানি কার্যবিধি ও ফৌজদারি কার্যবিধির প্রয়োগ সম্পর্কে বলা হয়েছে আইনে। এই আইনে ভিন্নতর কিছু না থাকলে এই আইনের অধীনে কোনো অপরাধের অভিযোগ দায়ের, তদন্ত, প্রয়োগ, সম্পদ অবরুদ্ধকরণ, বিচার নিষ্পত্তির ক্ষেত্রে ক্ষেত্রমতে দেওয়ানি কার্যবিধি বা ফৌজদারি কার্যবিধির বিধানাবলী প্রযোজ্য হইবে। আদালত অভিযোগকারীর পক্ষে মামলা পরিচালনাকারী ব্যক্তি পাবলিক প্রসিকিউটর বলিয়া গণ্য হইবে। ভেরি ইন্টারেস্টিং। এটা যিনি মামলা পরিচালনা তিনি পাবলিক প্রসিকিউটর। নর্মালি পাবলিক প্রসিকিউটরই মানি লন্ডারিং এর আইনের সরকারি কৌশলী হিসেবে বিবেচিত হবে। আদালত উহার বিচারাধীন কোন মামলা সংক্রান্ত অপরাধ সম্পর্কে অধিকতর তদন্তের জন্য তদন্তকারী ব্যক্তিকে নির্দেশ দিতে পারিবেন এবং উক্ত নির্দেশ তদন্তের প্রতিবেদন দাখিলের জন্য সময়সীমা নির্ধারণ করিয়া দিতে পারিবেন। সম্পত্তির ক্রোকাদেশ দিতে পারবেন। যে সকল সম্পত্তি, এটা বাংলাদেশ ব্যাংকের কাছেই ক্ষমতা রয়েছে, সাথে সাথে আদালতের কাছেও এই ক্ষমতা থাকবে। সম্পদ অবরুদ্ধকরণ, কোন সম্পত্তি যদি মানি লন্ডারিং করতে অর্জিত হয় বা মানি লন্ডারিং এর সাথে সম্পৃক্ত থাকে সেগুলো অবরোধ করার জন্য এই আইনে বিধৃত আছে। এখানে উপধারা 1-এর অধীনে অবরুদ্ধকরণ আদেশ প্রদান করা হলে আদালত বিষয়টি সর্বসাধারণের অবগতির জন্য বাংলাদেশের গেজেট এবং জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করবেন। সংশ্লিষ্ট সম্পদ হস্তান্তর বা সম্পত্তি কোনোভাবে দায় দায় যুক্ত করা দায়যুক্ত করা যাবে না। এই ধারার অধীনে অবরুদ্ধকরণ আদেশে অভিযুক্ত ব্যক্তির নাম, পদবী, পিতা মাতার নাম, ঠিকানা, পেশা ইত্যাদি যতদূর সম্ভব উল্লেখ থাকবে। তার মানে মানি লন্ডারিং এর অপরাধের সাথে যদি কাউকে সম্পৃক্ত পাওয়া যায়, তাহলে সেক্ষেত্রে তাকে অবশ্যই কি করতে হবে, যে তার অথেন্টিসিটি নির্ধারণ করতে হবে। বিশেষ করে ব্যক্তি, তার প্রতিষ্ঠান, তার সম্পত্তি, অন্যান্য যে কিছু আছে সেগুলো শনাক্ত করে স্পেসিফাই করতে হবে এবং আদালত এগুলো বিভিন্ন কৌশলে প্রচার প্রচারণার মাধ্যমে ক্রোকাদেশ বহাল রাখবে। কোনো ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্ট অবরুদ্ধ আদেশ কার্যকর থাকা অবস্থায় উক্ত আদেশে ভিন্ন রূপ না থাকলে উক্ত ব্যক্তি প্রাপ্য হইয়াছেন এরূপ সমুদয় অর্থ তাহার অবরুদ্ধ ব্যাংক অ্যাকাউন্টে জমা হইবে। দেওয়ানি কার্যবিধি ও ফৌজদারি কার্যবিধিতে ভিন্নরূপ যাহাই থাক না কেন, আদালত কর্তৃক প্রদত্ত আদেশ, রায়, ডিক্রি বা আরোপিত দণ্ড দ্বারা সংক্ষুব্ধ
পক্ষ উক্ত আদেশের রায়, ডিক্রি বা দণ্ডাদেশ প্রদানের তারিখ হইতে 30 দিনের মধ্যে হাইকোর্ট বিভাগে আপিল করতে পারবে। তার মানে এটা আপিলযোগ্য নয় এমন নয়, এই আইনের আপিল করা সম্ভব। এবং মানি লন্ডারিং আইনে আপিল করলে আদালত তাকে জামিন দিবেন কি দিবেন না সেটা আদালতের এখতিয়ার। এই আইনের 4 অধ্যায়ে বলা হয়েছে, কোনো ব্যক্তি মানি লন্ডারিং এর সাথে কোনোভাবে জড়িত থাকলে তিনি অপরাধ করেছেন বলে গণ্য হবেন। উপধারা 1-এর অধীনে অপরাধের জন্য সংশ্লিষ্ট অপরাধী ন্যূনতম 6 মাস এবং অনধিক 7 বছর কারাদণ্ডে দণ্ডিত হইবেন এবং অপরাধের সহিত জড়িত অর্থের অনধিক দ্বিগুণ অর্থদণ্ডে দণ্ডিত হইবেন। ক্রোকাদেশ লঙ্ঘনের শাস্তি: কোনো ব্যক্তি এই ধারার 10-এর অধীনে ক্রোকাদেশ লঙ্ঘন করলে তিনি অনূন্য 1 বছর কারাদণ্ড অথবা অনূন্য 10,000 টাকা অর্থদণ্ডে বা উভয় দণ্ডে দণ্ডিত হইবেন। কোনো ব্যক্তি যদি তদন্ত কার্যক্রম ব্যাহত করেন, উহাতে কোনরূপ বিরূপ প্রভাব বিস্তারের উদ্দেশ্যে তদন্ত সম্পর্কিত কোনো তথ্য বা প্রাসঙ্গিক কোনো তথ্য বা কোনো ব্যক্তির নিকট ফাঁস করবেন না, যদি করেন তাহলে এই বিধান লঙ্ঘন তিনি অনূন্য 1 বছর কারাদণ্ড এবং অনূন্য 10,000 টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হইবেন। তদন্তে বাধা দেয়া: এই ধরনের তদন্তে বাধা দিলে কোনো ব্যক্তি উপধারা 1-এর বিধান লঙ্ঘন করলে তিনি অনূন্য 1 বছর কারাদণ্ড এবং 10,000 টাকা অর্থদণ্ডে দণ্ডিত হইবেন। সো কাউকে সহযোগিতা করলে, মানি লন্ডারিং কাজে সহযোগিতা করলে, তথ্য গোপন করলে অথবা তদন্ত কাজে বাধা প্রদান করলে, সাধারণত তদন্ত করতে গেলে নথিপত্র প্রদান না করে, যেমন ব্যাংকে কোনো কর্মকর্তা তার কাছে তদন্তে আসলে যদি সে কি করে, তদন্ত কাজে বাধা প্রদান করে, প্রয়োজনীয় নথিপত্র প্রদান না করে, তাহলে তার শাস্তি। বিদেশি রাষ্ট্রের সাথে চুক্তি: উপধারা 1-এর অধীনে কোনো বিদেশি রাষ্ট্রের সঙ্গে চুক্তি সম্পাদন করা হলে সরকার সরকারি গেজেট প্রজ্ঞাপন উক্ত বিদেশি রাষ্ট্রকে এই আইনের আদেশ পূরণকল্পে চুক্তিবদ্ধ রাষ্ট্র হিসেবে ঘোষণা করে। আসলে এই যে আইনটি করা হয়েছে মূলত ব্যাংককে উদ্দেশ্য করে এবং আর্থিক প্রতিষ্ঠানকে, কারণ আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে মানি লন্ডারিং সংগঠিত হয়ে থাকে। সো উহার গ্রাহকদের প্রত্যেকটা গ্রাহকের হিসাবের পরিচিতি, সঠিক ও পূর্ণাঙ্গ তথ্য সংরক্ষণ করবেন এবং কোনো গ্রাহকের হিসেবে লেনদেন বন্ধ হওয়ার ক্ষেত্রে উক্তরূপ বন্ধ হওয়ার দিন হইতে অনূন্য 5 বছর কাল তার সমস্ত রেকর্ড সংরক্ষণ করতে হবে। দফা 1-এর অধীনে সংরক্ষিত তথ্য সময় সময় বাংলাদেশ ব্যাংক উহার চাহিদা মতো দেখতে পারবেন। অস্বাভাবিক লেনদেন বা মানি লন্ডারিং এর সহিত সংশ্লিষ্ট থাকতে পারে এরূপ সন্দেহজনক লেনদেনের তথ্য বাংলাদেশ ব্যাংকে সময় সময় প্রদান করতে হবে। আপনারা জানেন এখন এসটিআর সিটিআর এটা একটা রেগুলার ফেনোমেনন, কিন্তু তখন এটা ছিল অলমোস্ট অপশনাল এবং ব্যাংকাররা আসলে কোনো এসটিআর করতে চাইতেন না এই আইনের অধীনে, কারণ সচেতনতা ততটা বৃদ্ধি পায়নি। উপধারা 1-এর সংরক্ষণযোগ্য তথ্যাদি নির্ধারণ করিয়া বাংলাদেশ ব্যাংক সময় সময় পরিপত্র গ্যাজেট বিজ্ঞপ্তি করবেন। বাংলাদেশ ব্যাংক উপধারা 1-এ উল্লেখিত সংরক্ষণ সরবরাহের ব্যর্থতা অবহেলার জন্য দায়ী সংশ্লিষ্ট ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও আর্থিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত অন্যান্য সংস্থার ব্যবসায়িক কার্যক্রম বন্ধের বা লাইসেন্সের অনুমতি বাতিল করার ক্ষমতা রাখেন, যাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ স্ব আইন ও বিধি মোতাবেক সংশ্লিষ্ট ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান এবং আর্থিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত অন্যান্য সংস্থার অবহেলা বা ব্যর্থতার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে পারবেন। বাংলাদেশ ব্যাংক উপধারা তিনি যাই থাকুক, উপরে উল্লেখিত বর্ণনা মতে আর কি, যে কোনো অবস্থায় সংশ্লিষ্ট ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান এবং আর্থিক কর্মকাণ্ডের সাথে জড়িত অন্যান্য সংস্থাকে অনূর্ধ্বে 1 লক্ষ টাকা জরিমানা ও 10,000 টাকার কম নয় জরিমানা করতে পারবেন। তাহলে আসলে মানি লন্ডারিং অ্যাক্ট বা মানি লন্ডারিং আইন 2002 শাস্তির বিধানটি অত্যন্ত শক্তই ছিল, বিশেষ করে রিপোর্টিং অর্গানাইজেশনে রিপোর্টিং এর ভুলের কারণে বা এর কর্মকাণ্ড উন্নয়নের ভুলের কারণে বা অনিচ্ছার কারণে শাস্তির বিধান ছিল কঠিন। কোম্পানি ইত্যাদি কর্তৃক অপরাধ সংগঠন করলে তাদেরকেও কোম্পানির সত্তা হিসেবে বিবেচিত হবেন এবং অর্থদণ্ডে দণ্ডিত করা যাবে। সাধারণত ম্যানেজার, পরিচালক, মালিক, সচিব ও অন্য কর্মকর্তা কর্মচারী প্রভৃতি বিধান লঙ্ঘন করিয়াছেন বলে গণ্য হবে যদি কোনো সত্তা এই ধরনের অপরাধ করেন। তবে শর্ত থাকে যে যে ব্যক্তি এরূপ প্রমাণ করতে সক্ষম হবেন যে উক্ত লঙ্ঘন তার অজ্ঞাতসারে হইয়াছে, তাকে এই আইন থেকে নিষ্কৃতি দেওয়া যাবে।
ব্যাখ্যা: এ ধারায় কোম্পানি বা সত্তা সত্তা বলা হয়নি অবশ্য। মানি লন্ডারিং 2002 সত্তা বলা হয়নি, কোম্পানি বলা হয়েছে। কোম্পানি বলতে কোনো কোম্পানির সংবিধিবদ্ধ সংস্থা, অংশীদারি কারবার সমিতি এবং একাধিক ব্যক্তির সমন্বয়ে গঠিত সংগঠনকে কোম্পানি হিসেবে বোঝানো হয়েছে। এবং পরিচালক বলতে কোনো অংশীদার বা পরিচালনা বোর্ডে যে নামেই অভিহিত হোক না কেন এই সদস্যগণকে সাধারণত বোঝানো হয়েছে। কোন নিবন্ধন কোম্পানি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মানি লন্ডারিং এর সাথে জড়িত থাকলে উক্ত কোম্পানির নিবন্ধন বাতিল বলে গণ্য হবে। আর বিধি প্রয়োগের ক্ষমতা সম্পর্কে বলা হয়েছিল সরকার সরকারি গ্যাজেট প্রজ্ঞাপন দ্বারা এই আইনের উদ্দেশ্য পূরণ করবে, বিধি প্রণয়ন করতে পারবে। মোদ্দায় মানি লন্ডারিং এর যে মানি লন্ডারিং আইন 2002 প্রাথমিক হলেও আইনটি হয়তো দুর্বলতা ছিল এটুকুই যে মানি লন্ডারিং এর অপরাধগুলোকে একেবারে স্পেসিফাই করা যায়নি। আর ক্ষমতায়ন বা ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে কর্পোরেট কনসোর্টিয়াম, বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনীকে সংযুক্তকরণ, দুর্নীতি দমন কমিশনের সংযুক্তকরণ ইত্যাদির অভাব পরিলক্ষিত হয়েছিল। বাংলাদেশ ব্যাংকে ব্যাপক ক্ষমতা দেওয়া হয়েছিল। বাংলাদেশ ব্যাংকের অন্যান্য কার্যক্রমের সাথে বাংলাদেশ ব্যাংকের অনেক দুর্বলতা এই আইনের অধীনে দেখা গিয়েছিল। সর্বোপরি আমাদের দেশের মানি লন্ডারিং আইনকে এগিয়ে নেওয়ার জন্য মানি লন্ডারিং আইন 2002 অনেক কার্যকর ভূমিকা পালন করেছিল। বন্ধুরা, আশা করি মানি লন্ডারিং আইন 2002 সম্পর্কে আমাদের কিছুটা জ্ঞান অর্জিত হয়েছে, এবং এই জ্ঞান থেকে আমরা হয়তো মানি লন্ডারিং আইন 2012 এবং এর সংশোধন সমূহ ও পরবর্তী এই রিলেটেড আরো যে সার্কুলার এবং লেটার্স বাংলাদেশ ব্যাংক থেকে বা বিভিন্ন সংস্থা থেকে প্রকাশিত তথ্য দিয়ে আমরা আমাদের জ্ঞানকে সমৃদ্ধ করতে পারবো। ধন্যবাদ সবাইকে।